প্রিয় দর্শক, জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক বাংলা খবর। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। দুবাইয়ের প্রথম এআই কন্যা লতিফা কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে করবে ইতিবাচক সংলাপ। আনুষ্ঠানিকভাবে দেশের প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই চালিত ভার্চুয়াল কন্যা চরিত্র ও তার পরিবারের নাম ঘোষণা করেছে সংযুক্ত আরব আমিরাত বা ইউএই। এই ডিজিটাল পরিবারটি আমিরাতের সংস্কৃতি ও মূল্যবোধ দ্বারা অনুপ্রাণিত প্রথম ভার্চুয়াল মডেল। এর মাধ্যমে বিভিন্ন ভাষাভাষী ও সমাজের নানা স্তরের মানুষের সঙ্গে সংযোগ স্থাপন করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এটি ইয়ার অফ দ্য কমিউনিটি উদ্যোগের একটা অংশ এবং প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান এই উদ্যোগটির কথা ঘোষণা করেছেন। সম্প্রতি উন্মোচিত এই ডিজিটাল প্রকল্পে অংশগ্রহণের জন্য সাধারণ জনগণকে আহ্বান জানানো হয়েছিল। সেখানে প্রায় 14,000 মানুষ ভোট দিয়েছেন। 3টি প্রস্তাবিত নামের মধ্যে লতিফা পেয়েছে সর্বোচ্চ 43% ভোট, মীরা পেয়েছে 37% এবং দুবাই 20%। ফলে লতিফা নামটি নির্বাচিত হয়েছে ইউএই এর প্রথম ভার্চুয়াল কন্যা চরিত্র হিসেবে। লতিফা তার পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গেও পরিচয় করিয়ে দিয়েছেন। লতিফার বাবা মোহাম্মদ, মা সালামা এবং ভাই রাশেদ ঐতিহ্যবাহী এমিরাতি পোশাকে আধুনিক ছোঁয়া নিয়ে সাজানো লতিফা চরিত্র। এই চরিত্রের উদ্দেশ্য মূলত শিশু ও পরিবারগুলোর সঙ্গে প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল সেবার বিষয়ে ইতিবাচক সংলাপ গড়ে তোলা। ডিজিটাল দুবাইয়ের উদ্যোগে এই ভার্চুয়াল পরিবারটি ডিজিটাল লাইফস্টাইল নিয়ে নানা গল্প বলবে। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে শীঘ্রই তাদের উপস্থিতি দেখা যাবে। পাশাপাশি তারা নিরাপদ ও দায়িত্বশীল ডিজিটাল আচরণ প্রচারে কাজ করবে। এইবার জানিয়ে দেব, ইসরায়েলি নিয়ন্ত্রণে মিশর সীমান্তে আটকে আছে গাজামুখী ত্রাণবাহী ট্রাক। গাজা উপত্যকার রাফা ক্রসিংয়ে শত শত ত্রাণবাহী ট্রাক মিশরের মরুভূমিতে অচল অবস্থায় কয়েকদিন ধরে আটকে আছে। সীমান্ত পেরিয়ে মানবিক বিপর্যয়ের জন্য ইসরায়েল কর্তৃক কেবল কয়েকটি ত্রাণবাহী ট্রাককে প্রবেশের অনুমতি দিয়েছে। রাফা থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়। জাতিসংঘ সমর্থিত বিশেষজ্ঞরা বলেছেন, প্রায় 2 বছর ধরে যুদ্ধের পর ফিলিস্তিনি ভূখণ্ডে দুর্ভিক্ষ দেখা দিচ্ছে। পাশাপাশি বিশুদ্ধ পানি ও ওষুধের তীব্র ঘাটতিও রয়েছে। সাহায্যকারী গোষ্ঠীগুলো বলেছে, ক্রমবর্ধমান সংকট সত্ত্বেও প্রয়োজনীয় সরবরাহের প্রবাহ ধীর গতিতে চলছে। সংস্থাগুলো বলেছে, এটা খুবই বেদনাদায়ক। জাতিসংঘের 4 কর্মকর্তা, বেশ কয়েকজন ট্রাক চালক এবং একজন মিশরীয় রেড ক্রিসেন্ট স্বেচ্ছাসেবক এএফপিকে জানিয়েছেন, জীবন রক্ষাকারী চিকিৎসা সরঞ্জাম, আশ্রয় কেন্দ্র ও পানির অবকাঠামোর যন্ত্রাংশের প্রবেশ নিষিদ্ধ করেছে ইসরায়েল। তারা বলেছে, সরবরাহগুলো প্রায়শই দ্বৈত ব্যবহার হওয়ার কারণে বাতিল করা হয়েছে, যাতে সেগুলো সামরিক কাজে ব্যবহার না করা হয়। ফরাসি দাতব্য চিকিৎসা সংস্থা এমএসএফ এর গাজায় জরুরি সেবা বিভাগের প্রধান আমান্দে বাজেরোল বলেন, কিছু উপকরণ কেবল ধাতব বলেই প্রবেশের অনুমতি নেই। সাহায্যকর্মীরা জানিয়েছেন, মিশরের পাশে একটি ট্রাক ভর্তি নিবিড় পরিচর্যার সরঞ্জাম আটকে রয়েছে। জাতিসংঘ গাজায় নিবিড় পরিচর্যা সরঞ্জামের তীব্র ঘাটতির কথা জানালেও ইসরায়েলিরা তা আটকে রেখেছে, কারণ এর একটি প্যালেট কাঠের পরিবর্তে প্লাস্টিকের তৈরি। একজন মিশরীয় রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবক বলেন, একটা প্যালেট বেঁকে যাওয়ায় বা ক্লিং ফিল্মটি সন্তোষজনকভাবে মোড়ানো না হওয়ায় অন্যান্য সরঞ্জামগুলো বা চালান ফিরিয়ে দেওয়া হয়েছিল। মিশরীয় রেড ক্রিসেন্টের প্রধান আমাল ইমাম বলেছেন, সবকিছু আগে থেকে সারিবদ্ধ এবং অনুমোদিত হওয়ার পরেও সরঞ্জামগুলো এখনও ফেরত পাঠানো যেতে পারে। তিনি বলেন, একটা প্যালেটের পাশে জাতিসংঘের অনুমোদন নম্বর কোগ্যাট সহ সকল পক্ষের দ্বারা অনুমোদিত ছিল। সকল পক্ষের অনুমোদন থাকায় এটি সীমান্তে পৌঁছে যায়, কিন্তু এটি ফিরিয়ে দেওয়া হয়। কোগ্যাট হল ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সংস্থা, যা ফিলিস্তিনি অঞ্চলগুলোতে বেসামরিক বিষয়গুলি তত্ত্বাবধান করে। ইমাম বলেন, নিষেধাজ্ঞা মেনে চলাও অবিশ্বাস্যভাবে ব্যয়বহুল বলে উল্লেখ করেন। তিনি আরও বলেন, আমি একজন মানবতাবাদী হিসেবে আমার জীবনে কখনো দেখিনি প্রতি ইঞ্চি গজ পর্যন্ত প্রতিটি সাহায্যের ক্ষেত্রে এই ধরনের বাধা দেওয়া হচ্ছে। এদিকে পাকিস্তানে বৃষ্টিপাত অব্যাহত, নতুন করে নিহত 20। পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখোয়ার সাবি জেলার বিভিন্ন স্থানে প্রবল বর্ষণে নতুন করে 20 জন নিহত হয়েছেন। সোমবার 18 অগাস্ট ব্যাপক বৃষ্টিপাতে সৃষ্ট আকস্মিক বন্যায় বহু ঘরবাড়ি তলিয়ে গেছে। আল জাজিরার প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। প্রতিবেদনে বলা হয়েছে, এই বৃষ্টিপাতে ভূমিধসের ঘটনাও ঘটেছে। অনেক মানুষ ভেসে গেছে, ফলে মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা রয়েছে। এই বিষয়ে সাবির ডেপুটি কমিশনার নাসরুল্লাহ খান জানান, হঠাৎ ভূমিধসে ঘর বাড়ি তলিয়ে গেছে। জেলার পার্বত্য এলাকায় ভূমিধস নেমেছে। গাদুন আমাজাই পার্বত্য এলাকায় বন্যা ও ভূমিধসে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয়েছে। তবে তথ্য সীমাবদ্ধতার কারণে নিহতের সংখ্যা নিশ্চিত করতে পারেননি ডেপুটি কমিশনার, যার ফলে পরিসংখ্যানে বিভ্রান্তি দেখা দিয়েছে।
এদিকে প্রাদেশিক সেচমন্ত্রী আকিবুল্লাহ খান বন্যা কবলিত দালরির সফরে গিয়ে বলেন, প্রবল বর্ষণে 20 জনেরও বেশি মানুষ মারা গেছেন এবং অন্তত 33 জন এখনও নিখোঁজ রয়েছেন। তবে প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানায়, ভয়াবহ বৃষ্টিতে 13 জনের মৃত্যু হয়েছে এবং 20 জন আহত হয়েছেন। এদিকে উদ্ধার তৎপরতা দলের মুখপাত্র বিলাল ফয়েজি বলেন, সাবিতে 11 জনের মৃত্যু নিশ্চিত করা গেছে, আর স্থানীয়দের দাবি অনুযায়ী 17 থেকে 18 জন এখনও নিখোঁজ রয়েছেন। গত শুক্রবার থেকে শুরু হওয়া বৃষ্টিতে সরকারি হিসেবে পুরো খাইবার পাখতুনখোয়ায় মারা গেছেন অন্তত 341 জন। স্থানীয় এক অধিবাসী আমজাদ গুল জানান, দালবি থেকে মরদেহ উদ্ধার করা সহজ নয়। মনে হচ্ছে অনেক মানুষ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন। অতিবৃষ্টির কারণে জেলার ঘরে ঘরে পানি ঢুকে যায়, মানুষ ছাদে আশ্রয় নেয় বা নিরাপদ জায়গায় সরে যায়। পানি জমে যাওয়া ও ভূমিধস পুরো এলাকায় জনজীবনকে পঙ্গু করে দেয়। বিদ্যুৎ ব্যবস্থা সম্পূর্ণভাবে ভেঙে পড়ে, ফসল নষ্ট হয়ে যায় এবং রাস্তাঘাট চলাচলের অযোগ্য হয়ে পড়ে। জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের চেয়ারম্যান লেফটেন্যান্ট জেনারেল এনাম হায়দার সোমবার সতর্ক করে বলেন, আগস্টের শেষ পর্যন্ত মৌসুমি বৃষ্টির অবস্থা অস্থির থাকবে। তথ্য প্রতিমন্ত্রী আতাউল্লাহ তারা ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী ডাক্তার মুসাদ্দিক মালিকের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে এনডিএমএ প্রধান বলেন, আগামী কয়েক সপ্তাহে আরও 2 থেকে 3 দফা ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে। সেপ্টেম্বরের 10 তারিখ নাগাদ শেষ দফার বৃষ্টি শেষ হবে এবং সেপ্টেম্বরের শেষে পরিস্থিতি স্বাভাবিক হবে। এদিকে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ দুর্যোগ কবলিত এলাকাগুলোতে সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি বলেন, ত্রাণ কার্যক্রমে সহায়তা করতে ফেডারেল মন্ত্রিসভা তাদের 1 মাসের বেতন অনুদান দেবেন। প্রধানমন্ত্রী ত্রাণ তহবিল থেকে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তাও দেওয়া হবে। প্রাথমিক হিসেবে সরকারি ও বেসরকারি সম্পত্তির ক্ষয়ক্ষতি অন্তত 126 মিলিয়ন রুপি ছাড়িয়েছে। প্রধানমন্ত্রী ত্রাণ সামগ্রীর পরিমাণ বাড়ানোর নির্দেশ দিয়েছেন। তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারা বলেন, বর্তমান পরিস্থিতি মোকাবিলায় জাতীয় স্তরে প্রচেষ্টা চলছে এবং প্রধানমন্ত্রীর নির্দেশনায় এনডিএমএ প্রাদেশিক সরকারের সঙ্গে সমন্বয় করছে। এদিকে সোমবার ইউনিসেফ জানিয়েছে, তারা ইতোমধ্যে খাইবার পাখতুনখোয়া এবং গিলগিত বালতিস্তানের ক্ষতিগ্রস্ত এলাকায় জরুরি ওষুধ পাঠিয়েছে। প্রয়োজনে সরকারের সমন্বিত ত্রাণ কার্যক্রমকে সহায়তা করতে প্রস্তুত আছে, যাতে শিশু ও পরিবারের সুরক্ষা নিশ্চিত হয়। সব শেষ জানিয়ে দেব, 10 দিনের মধ্যে ইউক্রেনের নিরাপত্তা নিশ্চয়তা নির্ধারিত হবে জেলেন্সকি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউরোপীয় নেতাদের সঙ্গে বৈঠক শেষে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি বলেছেন, 10 দিনের মধ্যে কিয়েভের নিরাপত্তা নিশ্চয়তা বিষয়ে অগ্রগতি হবে। আজ মঙ্গলবার জেলেন্সকি টেলিভিশনে সম্প্রচারিত এক সংবাদ সম্মেলনে বলেন, আমাদের অংশীদারেরা নিরাপত্তা নিশ্চয়তার বিষয়টি প্রকাশ করবেন এবং ধীরে ধীরে বিস্তারিত জানানো হবে। সবকিছু আগামী 1 সপ্তাহ থেকে 10 দিনের মধ্যে আনুষ্ঠানিকভাবে নথিবদ্ধ করা হবে। আগের দিন গতকাল সোমবার ট্রাম্প জেলেন্সকিকে বলেছেন, যুদ্ধ অবসানের লক্ষ্যে রাশিয়ার সঙ্গে যে কোনো চুক্তিতে ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিত করতে সাহায্য করবে যুক্তরাষ্ট্র। তবে ঠিক কিভাবে সহায়তা করা হবে তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট করেননি তিনি। জেলেন্সকি বলেন, যুক্তরাষ্ট্র স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে যে তারা শুধু সমন্বয়ই নয়, নিরাপত্তা নিশ্চয়তার পার্টনারও হবেন। আমি মনে করি এটি বড় একটি অগ্রগতি। এদিকে ওয়াশিংটনে বৈঠকের পর রাশিয়া ও ইউক্রেনের মধ্যে খুব দ্রুত শান্তি চুক্তি হওয়ার কোনো ইঙ্গিত পাওয়া যায়নি। তবে জেলেন্সকি বলেছেন, ট্রাম্পের সঙ্গে গতকালের বৈঠক ছিল তার এখন পর্যন্ত সেরা বৈঠক। জেলেন্সকি আরও বলেন, ইউক্রেন রাশিয়ার সঙ্গে যে কোনো ঢাঁচে বৈঠকে বসতে প্রস্তুত, আর ভূখণ্ড বিনিময় সংক্রান্ত বিষয়টি নিয়ে দ্বিপক্ষীয় পর্যায়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনা হবে সরাসরি। তবে পুতিনের সঙ্গে তার সম্ভাব্য বৈঠকের তারিখ এখনও নির্ধারণ হয়নি। জেলেন্সকি বলেন, ভূখণ্ড সংক্রান্ত বিষয়টি আমার আর পুতিনের মধ্যে থাকবে। তিনি আরও বলেন, নিরাপত্তা নিশ্চয়তার অংশে হিসেবে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে অস্ত্র সরবরাহ করবে। এর মধ্যে থাকবে যুদ্ধবিমান, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সহ অন্যান্য অস্ত্র। তিনি বলেন, কার্যত আমাদের এ সংক্রান্ত একটি প্রস্তাবিত প্যাকেজ আছে যার অর্থমূল্য $90 কোটি। আমাদের রপ্তানি চালু হলে যুক্তরাষ্ট্র ইউক্রেনীয় ড্রোন কিনবে। এ বিষয়ে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে আমাদের চুক্তি হয়েছে, এটি আমাদের জন্য গুরুত্বপূর্ণ, বলেন জেলেন্সকি।